ওকে, সো আমরা কত অন হয়েছে কিনা, এখনো অন হয়নি। ওকে, সো দেখো আমরা গত ক্লাসে কম্পটন ইফেক্ট নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করেছি, কিভাবে থিওরি এসেছে, থিওরি ডেরিভেশন কি, থিওরি এক্সপ্লানেশন এবং কন্ডিশন, কখন অ্যাঙ্গেল ম্যাক্সিমাম হবে, কখন হচ্ছে ওয়েভলেন্থ ম্যাক্সিমাম হবে, কখন মিনিমাম হবে। এই হচ্ছে আমাদের কন্ডিশনগুলো ছিল, এগুলো আমরা গত ক্লাসে ডিটেইলস আলোচনা করেছি কম্পটন স্ক্যাটারিং নিয়ে। দেখো এই কম্পটন স্ক্যাটারিংটা কি প্রুফ হলো, আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে কম্পটন স্ক্যাটারিং এর মাধ্যমে কোন বিষয়টা প্রমাণিত হলো। একটা বিষয় পরিপূর্ণভাবে একদম সবার কাছে স্বীকৃতি প্রাপ্ত হলো, সেটা হচ্ছে যে লাইটের পার্টিকেল বিহেভিয়ার একটা কণার মতো বিহেভিয়ার শো করে। লাইট হচ্ছে একটা কণার মতো বিহেভিয়ার শো করে। এরপরে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এইটা যখন প্রুফ হলো, দেখো ফটো ইলেকট্রিক ইফেক্ট হওয়ার পরপরই কিন্তু তার রিভার্স ঘটনা রনজেন চিন্তা করলো, উল্টা ঘটনা, যে উল্টা করলে কি হবে, উল্টা রিভার্স করে দেখি তো কি হয়, ওখান থেকে সে এক্সরে উৎপাদন করে ফেললো। এরপরে ডি ব্রগলি এসে উল্টা উল্টা চিন্তা করলো যে লাইট যদি কণাধর্ম হয়, লাইটের যদি কণাধর্ম বৈশিষ্ট্য থাকে, তাহলে তো কণারও ওয়েভ ধর্ম থাকার কথা। যে কোনো বস্তু বা যে কোনো কণা, যারা ছোট ছোট কণা, ছোট ছোট পার্টিকেল যেমন ইলেকট্রন প্রোটন, এদেরও তো তাহলে একটা ওয়েভের ধর্ম থাকা উচিত। নেচার তো তাই সাপোর্ট করে, নেচারের ব্যাখ্যা অনুসারে তো সেটাই হওয়ার কথা। যেমন বিষয়টা কি, হ্যাঁ আলো যদি কণা ধর্ম শো করে, তাহলে কি কণাগুলো আলোর যে ধর্ম আছে সেই ধর্মটা শো করবে, এটা কি নেচার আমাদেরকে সেটাই সেভাবেই তো আমরা মোটামুটি বুঝতে পারি। আসলেই কিন্তু তাই হলো, ডি ব্রগলি এসে ওইভাবে চিন্তা করলো যে যেহেতু কম্পটন প্রমাণ করে ফেললো যে আলো হচ্ছে কণা ধর্ম, সম্পূর্ণরূপে প্রমাণিত হয়ে গেল, সবার কাছে স্বীকৃতি প্রাপ্ত হয়ে গেল এবং সে নোবেল পুরস্কারও পেয়ে গেল। তারপরে ডি ব্রগলি এসে এই বিষয়টা চিন্তা করলো যে তাহলে তো কণারও ওয়েভের ধর্ম থাকে, কণাও তাহলে তো একটা ওয়েভের মতো বিহেভ করতে পারে। সেটা সে থিওরিটিক্যালি অ্যানালাইসিস করে এভাবে বলল যে কোনো একটা বস্তু যদি মুভিং অবস্থায় থাকে, সেটা কণা ছোট হোক বা বড় হোক, যে কোনো কিছুকে সে একটা পার্টিকেল হিসেবে আইডেন্টিফাই করলো এবং বলল যে যে কোনো একটা পার্টিকেল যদি মুভিং অবস্থায় থাকে, দাঁড়িয়ে থাকলে বা স্টেশনারি থাকলে হবে না, মুভিং অবস্থায় যদি থাকে, মুভমেন্টে যদি থাকে, তাহলে তার চারিদিকে একটা ওয়েভ তৈরি হয় এবং যার ওয়েভ লেন্থ সে একটা ইকুয়েশনের মাধ্যমে সাজেস্ট করলো যে এটা হচ্ছে মুভিং কোনো অবজেক্টের ওয়েভ লেন্থ। এখন ইন্টারেস্টিং বিষয় দেখো, একটা ইলেকট্রন যদি নিউক্লিয়াসের চারিদিকে মুভ করে, তাহলে ইলেকট্রনের সাথেও একটা ওয়েভ অ্যাসোসিয়েট হচ্ছে। আবার আমাদের পৃথিবী সানের চারিদিকে, এখন কিন্তু এই বিষয়টা তখন ওই সময় ডি ব্রগলি অত ডিপলি চিন্তা করে নাই বা কোনো সায়েন্টিস্টরা তখন অত দূরে যায় নাই। কিন্তু এখন একটা বিষয় খেয়াল করো, আমাদের আর্থ যখন সানের চারিদিকে ঘোরে, তখন আর্থের চারিদিকে কিন্তু একটা ওয়েভ তৈরি হয়, একটা ম্যাগনেটিক ফিল্ড আছে যার ওখানে মুভমেন্টের কারণে একটা ওয়েভ তৈরি হয়, যেটা গ্রাভিটেশনাল ওয়েভ। যে ওয়েবটা কিন্তু রিসেন্ট, আইনস্টাইন অনেক আগে 100 বছর 150 বছর 100 কত বছর আগে সে বলে গিয়েছিল থিওরিটিক্যাল কথা, কিন্তু লাস্ট 18 সালে 2018 সালে এই বিষয়ের উপরে নোবেল পুরস্কার পায়, এই গ্রাভিটেশনাল ওয়েভ ইনভেনশনের কারণে, প্র্যাকটিক্যালি ইনভেন্ট করে। তো এই যে পৃথিবীর চারিদিকেও কিন্তু একটা ওয়েভ অ্যাসোসিয়েট আছে। পৃথিবী যে সূর্যের চারিদিকে যখন ঘোরে, বড় বস্তু আকারে অনেক বড়, কিন্তু তারপরেও মুভিং এর কারণে, মুভমেন্টে থাকার কারণে একটা ওয়েভ তৈরি হয়, তার চারপাশে একটা ওয়েভ তৈরি হয়, একটা ওয়েভ পাবো। যেমন তুমি একটা বলকে ছুঁড়ে মারলে, ওই বলের সারাউন্ডিং এও কি হবে, একটা ওয়েভ তৈরি হচ্ছে। তারপরে মনে করো যে একটা বাস, একটা প্রাইভেট কার, যে কোনো একটা বস্তু মুভ করলেই তার চারিদিকে ওয়েভ তৈরি হয়। কিন্তু কিছু হচ্ছে মেজারেবল, কিছু হচ্ছে নন মেজারেবল। কিছু কিছু ওয়েভলেন্থ হয় এমন যেটা মেজার করা যায় না, আবার কিছু কিছু ওয়েভলেন্থ যেটা আমরা মেজার করতে পারি, যেমন ইলেকট্রনের ওয়েভলেন্থ আমরা মেজার করতে পারি, ইলেকট্রনের এবং এই ওয়েভের এই ইকুয়েশন অনুসারে আমরা ইলেকট্রনের জন্য তার ওয়েভলেন্থটা ফাইন্ড আউট করতে পারি। তাহলে মূল সারমর্ম কথা হচ্ছে, ডি ব্রগলি এটাই সাজেস্ট করলো যে কোনো বস্তু যদি মুভমেন্টে থাকে, তাহলে তার চারিদিকে একটা ওয়েভ অ্যাসোসিয়েট হয় বা একটা ওয়েভ তৈরি হয়, তার চারপাশ দিয়ে একটা ওয়েভ তৈরি করে সে, ওই মুভিং বস্তুটা একটা ওয়েভ তৈরি করে। এবং সেই ওয়েভলেন্থ যদি ফাইন্ড আউট করতে চাই, ওয়েভলেন্থ তো জানো, একটা কমপ্লিট ওয়েভ, একটা ওয়েভ থাকলে কি হবে, তার একটা ওয়েভলেন্থ থাকে। এই যে দেখো, এই একটা কমপ্লিট ওয়েভ, এই কমপ্লিট ওয়েভের লেন্থকে আমরা বলি ওয়েভলেন্থ, ল্যামডার মাধ্যমে লিখি। এই ওয়েভলেন্থটা আমরা ফাইন্ড আউট করতে পারি কিভাবে, সে একটা ইকুয়েশন সাজেস্ট করলো। দেখো এটা কত বড় হাইপোথেটিক্যাল চিন্তা।
সে কি করলো, এভাবে একটা ইকুয়েশন ইকুয়েশন বলে দিল যে হ্যাঁ এই ইকুয়েশনের মাধ্যমে সলভ করা যাবে। যেমন করে প্লাঙ্ক কি করেছিল, একটা ইকুয়েশন দিয়ে বললো যে দেখো এই ইকুয়েশনটা তোমরা নাও, তাহলে আমার এক্সপেরিমেন্টাল রেজাল্ট আর ব্ল্যাক বডি যে রেডিয়েশন আর থিওরিটিক্যাল এই দুইটা ম্যাচ হয়ে যাচ্ছে, দুইটা ম্যাচ করে যাচ্ছে। তাহলে ওইখানে কিন্তু অনেক বড় হাইপোথেটিক্যাল একটা চিন্তা ভাবনা, যে মানে হুট করে একটা ইকুয়েশন মাথায় চলে আসার মতো একটা বিষয়, যে কি বললো সে এই ইকুয়েশনটা সাজেস্ট করলো যে তোমরা এই ইকুয়েশন ইউজ করো তাহলে বের করতে পারবা। তাহলে এই হচ্ছে এটাকে আমরা মূলত ডি ব্রগলি ওয়েভ বলি, এবং এই ল্যামডাকে বলা হয় ডি ব্রগলি ওয়েভলেন্থ। তাহলে এখন দেখো ইকুয়েশনটা কি, ইকুয়েশনটা হচ্ছে ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই পি। এইচ হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট, এইচ প্লাঙ্কস কনস্ট্যান্ট, যেটা ম্যাক্সওয়েল ম্যাক্স প্লাঙ্ক সাজেস্ট করেছে যে এটা এইচ, সেই এইচ দেখো আমাদের গ্রাজুয়ালি সব জায়গায় চলে গেছে, এবং কোয়ান্টাম মেকানিক্স এমন কোনো পার্ট নাই যেখানে আমরা প্লাঙ্কসের কনস্ট্যান্টটা ইউজ করি না, এত গুরুত্বপূর্ণ একটা কনস্ট্যান্ট। এটা ওই প্লাঙ্ক প্রথম সাজেস্ট করে, এবং তার নামটা এখানে দেখো ক্রেডিটের সাথে সবসময় আমরা উচ্চারণ করি প্লাঙ্ক কনস্ট্যান্ট, এবং সেটা দিয়েও ডি ব্রগলি ইকুয়েশনটাকে সাজেস্ট করলো, ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই পি। এই পি হচ্ছে মোমেন্টাম, ভরবেগ। তো পি কে আমরা কিভাবে লিখতে পারি, ম্যাস ইনটু ভেলোসিটি, সো এইচ ডিভাইডেড বাই এম ইনটু ভি, দিস ইজ দ্য ডি ব্রগলি ওয়েভলেন্থ ইকুয়েশন। ওকে, এইটা খুবই সহজ একটা কথা এবং সহজ একটা বিষয়, কিন্তু এর গভীরতা অনেক বেশি। ইকুয়েশনটাও খুবই সাধারণ একটা ইকুয়েশন, বাট এই ইকুয়েশন কারো মাথায় আসে নাই, প্রথম ডি ব্রগলির মাথায় আসছে, এটা তার ক্রেডিট। কিন্তু এই ক্রেডিটটা সে পায় নাই কেন, কারণ সে এক্সপেরিমেন্টালি বিষয়টা প্রুফ করতে পারে নাই। দেখো একটা হাইপোথেটিক্যাল কথা বললে সেটা হয়তো পাবলিশড হতে পারে কোনো জার্নালে, বাট সেটার জন্য কেউ নোবেল পুরস্কার পাবে না। নোবেল পুরস্কার কাকে দেওয়া হয়, যখন 100% একটা এভিডেন্স প্রুফ হয়ে যায়, তখনই কিন্তু সেই সায়েন্টিস্ট নোবেলের জন্য মনোনয়ন পায়, এবং সে যদি কাজের ক্রেডিট অনেক হাই হয় বা কাজের ফাইন্ডিংস অনেক বেশি থাকে, খুব ভালো মানের কাজ হয়, সোসাইটির উপকারে আসতে পারে, বা বিজ্ঞান সায়েন্টিফিক কমিউনিটিরা এ দ্বারা অনেক বেশি উপকৃত হতে পারে, তখন কিন্তু তাকে নোবেল পুরস্কারটা দেওয়া হয়। তো ডি ব্রগলি এই বিষয়ের জন্য কোনো নোবেল পায় নাই, যদিও খুবই ইন্টারেস্টিং ইকুয়েশন সে সাজেস্ট করেছে, এবং খুবই মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন সে সাজেস্ট করেছে, লাইক ম্যাক্স প্লাঙ্কের মতো, বাট তারপরেও সে নোবেল পুরস্কার পায় নাই। এখন দেখো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ইকুয়েশনের মাধ্যমে আমরা এই ইকুয়েশনটাকে ইউজ করে আমরা ইলেকট্রনের জন্য ভ্যালু বের করতে পারি ওয়েভলেন্থের ইকুয়েশন ইউজ করে। এরপরে যে এখানে দেখো ম্যাক্স প্লাঙ্ক কিন্তু কোনো এক্সপেরিমেন্টাল এভিডেন্স শো করতে পারে নাই, ম্যাক্স প্লাঙ্ক কোনো এক্সপেরিমেন্টাল এভিডেন্স শো করতে পারেনি। পরে কি করলো, পরে সায়েন্টিস্টরা তো আর বসে থাকবে না, ম্যাক্স প্লাঙ্ক করতে পারে নাই কিন্তু তার মানে অন্য কোনো সায়েন্টিস্টরা যে করবে না তা না, কোনো মানে অন্য সায়েন্টিস্টরাও চেষ্টা চালায়। ডেভিসন অ্যান্ড গার্নার তারা একটা এক্সপেরিমেন্টাল সেটআপ তৈরি করলো, কি পারপাসে, যে আমরা ওই ডি ব্রগলির ওয়েভলেন্থ, আসলে ডি ব্রগলি যা বলছে সেটা সত্য কিনা সেটা আমরা প্রুভ করব, প্রমাণ করে দেখার চেষ্টা করব। সেই উদ্দেশ্যে তারা একটা এক্সপেরিমেন্ট সেটআপ করলো, এবং এই এক্সপেরিমেন্টটা হচ্ছে ডেভিসন গার্নার এক্সপেরিমেন্ট বলা হয়। এটার মাধ্যমে পার্টিকেলের স্ক্যাটারিং করা হয়, যেমন এক্স রে ডিফ্র্যাকশন ছিল, এটা হচ্ছে পার্টিকেল মানে ইলেকট্রন ডিফ্র্যাকশন। আমরা এক্স রে ডিফ্র্যাকশনের মাধ্যমে এক্স রে ওয়েভলেন্থ ফাইন্ড আউট করেছিলাম। এক্স রে প্রোডাকশনের পরে এক্স রে ডিফ্র্যাকশন করা হলো, এক্স রে কে ক্রিস্টালের মধ্যে পাঁচ করে সেখান থেকে তার ওয়েভলেন্থ ফাইন্ড আউট করা হলো ডিফ্র্যাকশন ল ইউজ করার মাধ্যমে। ঠিক একই কাজ করলো ডেভিসন এবং গার্নার। তারা কি করলো, তারা এখন ইলেকট্রনকে, একটা ইলেকট্রন গান থেকে ইলেকট্রনকে ট্রিগার করে দিল, ইলেকট্রনকে ছুঁড়ে মারলো ক্রিস্টালের ভিতরে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে যখন ইলেকট্রনকে ক্রিস্টালের মধ্যে ছুঁড়ে দিল, দেখা যাচ্ছে যে ইলেকট্রনগুলোও একইভাবে আলোর মতো বা লাইটের মতো বেঁকে বেঁকে বা ডিফ্র্যাক্ট হয়ে যাচ্ছে, এবং সেই ঘটনাটা এই যে একটা স্কিমেটিক ভিউ এর মাধ্যমে দেখানো হয়েছে। এখানে একটা থেটা তৈরি হয়, অ্যাঙ্গেল তৈরি হয়, ডিফ্র্যাকশন অ্যাঙ্গেল তৈরি হয়, এবং এখানে আমরা সেটা ডিটেক্ট করতে পারি। তো এই জায়গায়ও আমরা ডিফ্র্যাকশনের লটা ইউজ করতে পারি। দেখো এখানে আমরা ডিফ্র্যাকশনের ল ইউজ করলে 2d sin theta is equals to n lambda, সেম ইকুয়েশন। এই ইকুয়েশন দিয়ে আমরা ল্যামডা ফাইন্ড আউট করতে পারি, যেখানে n এর ভ্যালু 1, থেটার ভ্যালু দেখো থেটা 65, এক্সপেরিমেন্টালি সেটা প্রমাণ পাওয়া গিয়েছে, থেটার ভ্যালু 65। তারপরে লাইন স্পেসিং বা ক্রিস্টালের মধ্যবর্তী দূরত্ব এক প্লেন থেকে আরেকটা প্লেন, দেখো এই যে ক্রিস্টালগুলো এভাবে অ্যারেঞ্জ থাকে, একটা প্লেনে এভাবে অ্যাটমগুলো সাজানো থাকে, ঠিক তার নিচে আরেকটা প্লেন থাকে, এইভাবে অ্যাটমগুলো সাজানো থাকে, এবং এক প্লেন থেকে আরেক প্লেনের মধ্যবর্তী একটা ডিস্টেন্স থাকে খুবই কম,
খুবই খুবই কম, কিন্তু মেজার করা যায়। সেই মেজারেবল ডিস্টেন্সটা আমাদেরকে দেওয়া আছে, যে সেই ডিস্টেন্সটা হচ্ছে 0.091 ন্যানোমিটার। এটা হচ্ছে আমাদের প্লেন স্পেসিং বলা হয়, বা একটা প্লেনের অ্যাটমগুলা থেকে আর একটা প্লেনের অ্যাটমগুলার মধ্যবর্তী দূরত্ব। সব ভ্যালুগুলা দিয়ে আমরা দেখলাম যে আমার ইলেকট্রনের ওয়েভলেন্থ 0.165 ন্যানোমিটার। এটা কি পরীক্ষালব্ধ ফলাফল। এরপরে যেটা করা হলো যে ইলেকট্রনের ওয়েভলেন্থ ফাইন্ড আউট করা হচ্ছে কিসের মাধ্যমে? ডি ব্রগলির ইকুয়েশনের মাধ্যমে। দেখো আমরা ডি ব্রগলির ইকুয়েশন নিয়েছি। ডি ব্রগলি যে ইকুয়েশন সাজেস্ট করেছিল যে ওয়েভলেন্থ তৈরি হয় কোন একটা পার্টিকেল মুভ করলে, এখানে তো পার্টিকেল মুভ করছে, কোথায় থেকে মুভ করছে? ইলেকট্রন গান থেকে মুভ করেছে। কোথায় গিয়েছে? ক্রিস্টালের মধ্যে গিয়েছে, এবং সেখান থেকে ডিফ্র্যাক্ট হয়ে আমাদের ডিটেকশনে চলে গিয়েছে, ডিটেক্টরের কাছে চলে গিয়েছে। তাহলে এটা যেহেতু মুভিং এ ছিল, তাহলে অবশ্যই ডি ব্রগলির কথা যদি সত্য হয়, এই আমরা ইলেকট্রনের ম্যাস, ইলেকট্রনের ভেলোসিটি, কত ভেলোসিটিতে মুভ করেছে, সেই ভ্যালুগুলো বসায় প্লাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু যদি বসায় ক্যালকুলেট করি, এই যে এখানে ওয়ে দেখাইছে কিভাবে আমরা মোমেন্টাম বের করেছি, ম্যাস ইনটু ভেলোসিটি। এই যে ম্যাস ইনটু ভেলোসিটি কিভাবে বের করা হয়েছে, সেই প্রসিডিউরটা দেওয়া হয়েছে। সেইভাবে করে আমরা ডি ব্রগলির ওয়েভলেন্থ আমরা ফাইন্ড আউট করলাম। দেখা গেল এক্স্যাক্টলি আমার এক্সপেরিমেন্টাল রেজাল্টের সাথে মিলে যাচ্ছে। দেখো এই যে আমার এক্সপেরিমেন্টাল রেজাল্ট ছিল 0.165, এখন এখানে এসে আমরা ভ্যালু পেলাম সেটাও কত? 0.165 ন্যানোমিটার। তাহলে কি ডি ব্রগলির ওয়েভের এই বিষয়টা প্রমাণিত হয়ে গেল। হ্যাঁ, ডি ব্রগলি হাইপোথেটিক্যালি একটা কথা বলেছিল, চিন্তা ভাবনা করে একটা কথা বলেছিল, দার্শনিকের মতো। দার্শনিকরা অনেক সময় কি করে? ভবিষ্যৎবাণী করে দেয় যে এই সময় এরকম হইতে পারে, কিন্তু যত সময় পর্যন্ত না ঘটে তখন তত সময় পর্যন্ত কেউ বিলিভ করে না, বা বিলিভেবল হয় না, মানুষের বিশ্বাসযোগ্য হয় না। তো ডি ব্রগলি প্রথমে তার চিন্তা ভাবনা থেকে একটা হাইপোথেসিস দিয়ে বললো যে হ্যাঁ, তোমরা এইভাবে নাও, এইভাবে ইকুয়েশন নাও, এইভাবে তাইলে মাপতে পারবা, এভাবে মেজার করতে পারবা। মানে বিষয়টা তার মাথায় কেউ একজন দিয়ে দিল, এরকম আর কি, গড গিফটেড এর মতো, যে সৃষ্টিকর্তা তার মাথার মধ্যে এই চিন্তাটা দিয়ে দিল, সে বলে দিল। বাট সেটার প্রমাণ এসে করলো কে? প্রমাণ করা হলো, প্রমাণ করেছে ডেভিসন এবং গার্নার। ডেভিসন আর গার্নার এক্সপেরিমেন্ট করে ভ্যালু বের করলো, এবং ডি ব্রগলির ওয়েভের যে ইকুয়েশন সাজেস্ট করেছে সেটা দিয়ে বের করলো। বের করে দেখে যে দুইটা ভ্যালু সেম, তার মানে ডি ব্রগলির কথা ঠিক। তাহলে ডেভিসন এবং গার্নারের ক্রেডিট কি? তারা ডি ব্রগলির হাইপোথেটিক্যাল যে ইকুয়েশন ছিল, সেই ইকুয়েশনটা আসলে যে সত্য সেটা প্রমাণ করতে সফল হলো। এই হচ্ছে মূলত আমাদের ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন, বা ডি ব্রগলি ওয়েভলেন্থ ইকুয়েশন, ডি ব্রগলি ওয়েভ অ্যান্ড তার এভিডেন্স বা তার প্রমাণ। কে প্রমাণ করেছে, কিভাবে প্রমাণ করেছে? স্ক্যাটারিং এর মাধ্যমে প্রমাণ করলো, এবং ডিফ্র্যাকশনের ল অ্যাপ্লাই করে আমরা সেটার প্রুফ পেলাম। এই বিষয়টাই মূলত আমাদের জানার বিষয়, আমাদের সিলেবাসের ইনক্লুডেড বিষয় অ্যাবাউট দ্য ডি ব্রগলি ওয়েভ। তোমাদের কারো কোনো ডাউট বা কোনো কোশ্চেন যদি থাকে আস্ক করতে পারো। বিষয়টা একদম গল্পের মতো করে তোমাদের কাছে উপস্থাপন করলাম। যদি কোনো ডাউট থাকে বলতে পারো। কারো কোনো ডাউট আছে? আমি ভাইভাতে কিন্তু এভাবে গুটি ছোট ছোট বিষয় জিজ্ঞেস করব, যে কে বলেছিল বা কিভাবে হলো, বলো তো ডি ব্রগলির ওয়েভটা কিভাবে প্রমাণিত হলো। তখন তোমাদের বলতে হবে ডেভিসন গার্নার একটা এক্সপেরিমেন্ট করেছিল, এটা হলো ইলেকট্রনের স্ক্যাটারিং এর এক্সপেরিমেন্ট, যে এক্সপেরিমেন্টের মাধ্যমে তারা প্রমাণ করে দিল যে ওয়েভলেন্থের ভ্যালু 0.165 ন্যানোমিটার। আবার সেই ভ্যালু ডি ব্রগলির ওয়েভ ইকুয়েশন অনুসারে বের করলেও সেটা 0.166 ন্যানোমিটার, এক্স্যাক্টলি সেমই। এটা 65, এটা 66, কোনো ডিফারেন্স নাই, এটা ন্যানোমিটার। আবার 3 ঘর পরে যে 1 ঘর ডিফারেন্স, আলটিমেটলি সেম ভ্যালু। তাহলে এইভাবে ডেভিসন এবং গার্নার তাদের ক্রেডিট দেখো। এইভাবে কিন্তু সায়েন্স ডেভেলপ করে, সায়েন্স গ্রাজুয়ালি ডেভেলপ করে, এইভাবে করে আজকে আমাদের বিজ্ঞান এত দূর পর্যন্ত চলে আসছে। একজন একটা কাজ করে, তার সাথে তাকে ফলো করে তার সামনে আরেকজন আগায়, তার সামনে আরেকজন আগায়, তার সামনে আরেকজন আগায়। এভাবে করে মূলত সায়েন্সের কন্ট্রিবিউশন গুলো হয়। তো ইতিহাসের মতো করে যদি জানো, সায়েন্স কিন্তু প্রেশার কোনো হয় না, এগুলাও সুন্দর একটা সিকোয়েন্স আছে। এবং সায়েন্স বলো, ফিজিক্স বলো, বা যে কোনো সাবজেক্ট বলো, এদের সবারই কিন্তু ব্যাকগ্রাউন্ডে এত মজার মজার ঘটনা এবং এত ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, যেগুলো যদি তুমি জেনে পড়াগুলো মনে হবে যেন একটা উপন্যাসের মতো, একটা মানে একটা নভেল যেভাবে পড়া একবার শুরু করলে
আর উঠা যায় না। ফিজিক্সের বইও কিন্তু এরকম, একবার ধরে যদি বসো এবং তুমি ব্যাকগ্রাউন্ড জেনে 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 একজন সায়েন্টিস্ট কি করলো, তারপরে কি হলো, কিভাবে ফেইলার হলো, কিভাবে সফলতা আসলো, কে কাকে ডিফেন্ড করলো, কে কার ভুল ধরলো, ভুল ধরে কারেক্ট করলো, বিষয়গুলো ওভাবে যদি চিন্তা করে করে আগাও, জিনিসগুলো একদম একটা উপন্যাসের মতো। একটা বই একবার পড়া শুরু করলে, যেমন তোমার নোবেল একটা পড়া শুরু করলে খাওয়া কথা মনে থাকে না, ঘুমানোর কথা মনে থাকে না, ফিজিক্সের বইগুলাও কিন্তু এরকম, যে সুন্দরভাবে হিস্ট্রি অনুসারে বা বুঝে 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 যদি সুন্দরভাবে আগাইতে পারো, সেইভাবে বই পাও। সেরকম বই তো আসলে সব বই এরকম থাকে না, কোনো কোনো বই খালি লেখা থিওরি দেওয়া সেই মানে জাস্ট ওরকম বইগুলো আমাদের বাংলাদেশে কখনো করা হয় নাই, বাট করা উচিত। সবকিছু হিস্ট্রি অনুসারে সুন্দরভাবে একটা ধারাবাহিকতা মেনটেন করে যদি উপন্যাসের মতো বইগুলা করা হতো, তাহলে আমাদের ফিজিক্স পড়াটা এত আতঙ্কের বিষয় হতো না। আমাদের ছাত্রদের কাছে বা আমাদের ছাত্রছাত্রীদের কাছে ফিজিক্সের বিষয়গুলো খুব আতঙ্কের মতো মনে হয়। মানে ফিজিক্স নাম শুনলেই মনে করে ওরে বাবা খালি ইকুয়েশন হিজিবিজি হিজিবিজি, বাট এগুলা কিন্তু সে বিষয় না। একটা উপন্যাস থেকে ওইটা মজার একটা উপন্যাস, সেইভাবে যদি চিন্তা করে পড়তে পারো। তো এই বিষয়টা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? জি স্যার। স্যার ইন শর্ট স্যার ডিপ ব্রডলি ওয়েভস এর মেন কথা হলো স্যার মুভিং অবজেক্ট ক্রিয়েটস ওয়েভ, এটাই তো রাইট, স্যার। মুভিং অবজেক্ট ক্রিয়েটস ওয়েভ। যে কোনো, সেটা যে অবজেক্টই হোক, ইভেন তুমিও যদি হেঁটে যাও তোমার চারিদিকে একটা ওয়েভ তৈরি হবে। হ্যাঁ, যে কোনো কিছু, যে কোনো অবজেক্ট যদি মুভ করে তার চারিদিকে ওয়েভ। তো তুমি হাঁটলে তোমারটা আমি মেজার করতে পারবো না, কারণ তোমার একটা সিগনিফিকেন্ট ম্যাস আছে, আর তোমার ভেলোসিটি খুবই কম, তুমি হেঁটে যাচ্ছ, তার মানে ভ্যালুটা একদম ইয়ে হয়ে যাবে, কম ভ্যালু। ওয়েভ লেন্থের ভ্যালু আসলে মাপার মতো ওরকম ওয়েভ লেন্থ হবে না। ওকে, আচ্ছা স্যার, যদি স্যার বলো। আমরা করি কোনো কিছু নিয়ে, তাহলে তো স্যার লাইট সৃষ্টি হইতে পারে, এরকম কোনো কিছু হইতে পারে স্যার, যে লাইট অনেক জোরে সৃষ্টি কোনো হতে একটা, পারে? হ্যাঁ বলো। অনেক জোরে কিছু? অনেক জোরে কোনো একটা কিছু মুভ হইলো, তাহলে কি স্যার হ্যাঁ হ্যাঁ, এই পার্শ্ববর্তী যে একটা ওয়েভ থেকে লাইট সৃষ্টি হইতে পারে? এখান থেকে লাইট সৃষ্টি হতে পারে যদি মনে করো হাই পলিউশন হয়। যেমন অনেক জোরে কোনো একটা বস্তু যদি পৃথিবীর দিকে আসতে থাকে, বাতাসের সাথে এত বেশি পলিউশন হয় যে সেই পলিউশনের কারণে তাদের অ্যাটমগুলা থেকে ইলেকট্রনগুলো, অ্যাটমের মধ্যে ইলেকট্রনগুলো এক অরবিট থেকে আরেক অরবিটে চলে যায়, এবং যখন চলে যায় সেখান থেকে একটা লাইট আমরা দেখতে পারবো, যে ওখান থেকে একটা লাইট বের হচ্ছে, আলো দেখতে পারবো। এটা হয় যদি অনেক স্পিডে পলিউশনটা হয়, খুব অনেক হাই স্পিডে। যেমন তোমাকে একটা এক্সাম্পল বলি, মনে করো কোনো অ্যাস্টেরয়েড যদি আর্থের দিকে আসে, আমাদের আর্থের অ্যাটমসফিয়ারে আসলেই তখন দেখা যাচ্ছে আগুন ধরে যাচ্ছে, আমরা ওখান থেকে লাইটের ফ্লেম দেখতে পাচ্ছি। স্যার কারণ কি? ঘর্ষণের জন্য হচ্ছে না স্যার? হ্যাঁ, ফ্রিকশনের কারণে অ্যাটমের ইলেকট্রন গুলার ডিসপ্লেসমেন্ট হয়, এবং ডিসপ্লেসমেন্টে হিটও তৈরি হয়। ফ্রিকশনের কারণে হিট তৈরি হয়, আবার ওই ডিসপ্লেসমেন্ট থেকে আমরা লাইটও পাই। বুঝতে পেরেছো? লাইট বেসিক্যালি কখন হয়, একটা সোর্স থেকে লাইট কখন হয় মাথায় রাখবা। লাইট সোর্স, লাইট উৎপন্ন হওয়ার মূল কথা কি? মূল কথা হচ্ছে যে যদি ইলেকট্রন জাম্প করে, ইলেকট্রন যদি উপর সেলে জাম্প করে, ইলেকট্রনের তো অরবিট থাকে জানো তো, শেল গুলা থাকে, শেল সাবশেল থাকে। এক শেল থেকে যখন আরেক শেলে সে জাম্প করে, সেটা উপরের দিকে যাক বা নিচের দিকে যাক, তখনই কিন্তু একটা লাইট ওখান থেকে ইমিট হয়। এটা কিন্তু লাইট তৈরির মূল উৎস বা মূল জায়গা। ইলেকট্রনের যখন জাম্পিং হয় আপার লেভেলে বা লোয়ার লেভেলে, তখনই সেখান থেকে আলো বের হয়। বুঝতে পেরেছো? জি স্যার। আর কোনো কোশ্চেন? স্যার এই জায়গাতে যে স্ক্যাটারিং অফ দ্য ইলেকট্রন দ্বারা কিছু ইলেকট্রনের বিচ্যুতি বোঝানো হচ্ছে, যে ইলেকট্রনটা বাড়ি খেয়ে হ্যাঁ অন্য কিছু। হ্যাঁ, ইলেকট্রনগুলো মেটালে, ওই এর মধ্যে যে অ্যাটম আছে, এই যে এখানে যে অ্যাটম আছে, অ্যাটমে ধাক্কা লেগে সে বেঁকে চলে গেল। এই ডিফ্র্যাক্ট হওয়া মানে কি? বেঁকে চলে যাওয়া। যে এখানে এসে অ্যাটমে ধাক্কা লেগেছে, লেগে কিন্তু এভাবে চলে যায় নাই, অপোজিট দিকে যায় নাই, কি হয়েছে, একটা অ্যাঙ্গেল তৈরি করে সে চলে গিয়েছে বেঁকে। এই বেঁকে যাওয়ার ঘটনাকে আমরা ডিফ্র্যাকশন বলি। যেমন লাইটের ডিফ্র্যাকশন মানে কি? লাইট বেঁকে যায়। একটা টর্চ লাইট থেকে যদি আলো বের হয়, দেখবা যে মুখ থেকে এরকম দূরে বেঁকে যায়, এইভাবে বেঁকে যাচ্ছে আলোগুলো, এভাবে বেঁকে যাচ্ছে। তাহলে এই বেঁকে যাওয়ার ঘটনা মানে কি? বেঁকে যাওয়ার ঘটনা মানেই হচ্ছে ডিফ্র্যাক্ট হয়ে যাচ্ছে, ডিফ্র্যাকশন। তো এখানেও ইলেকট্রন গুলা যখন অ্যাটমের উপরে এসে পড়লে এখান থেকে বেঁকে যাচ্ছে, এটাকে মূলত আমরা ডিফ্র্যাকশন বলি। বুঝতে পেরেছো? আর কোনো কোশ্চেন?
স্যার প্রিভিয়াস ক্লাসে যে স্যার রেস্ট এনার্জিটা বলেছিলেন স্যার ওটা একটু রিপিট করবেন রেস্ট এনার্জি রেস্ট এনার্জি, দেখো রেস্ট এনার্জি মানে হচ্ছে পার্টিকেলের ক্ষেত্রে সাধারণত রেস্ট এনার্জি হয়, যেমন ইলেকট্রন, একটা ইলেকট্রনের জন্য ইলেকট্রন যখন মুভিং এ, দেখো মুভমেন্টে আছে, যখন মনে করো ইলেকট্রনটা আমার একটা জায়গায় মুভমেন্টে আছে, অনেক হাই স্পিডে আছে, হাই স্পিডে থাকলে তার একটা এনার্জি আছে, তার একটা এনার্জি। আর যখন ইলেকট্রনের কোনো মুভমেন্ট নাই তখন তার একটা এনার্জি। দেখো এই দুইটা এনার্জি যদি কম্পেয়ার করো তাহলে বিষয়টা বুঝতে পারবা। তো ইলেকট্রন যখন মুভমেন্টে থাকে বেসিক্যালি তার এনার্জিটা কি কাইনেটিক এনার্জি, এবং তখন এই রিলেটিভিস্টিক ফ্যাক্টটা চলে আসে। আমরা এখানে এইটাকে এটা যখন মুভিং এ নাই তখন এই এনার্জিটাকে E0 হিসাবে আইডেন্টিফাই করলাম, আর যখন এটা মুভমেন্টে আছে তখন তার এনার্জিটাকে আমরা E হিসাবে আইডেন্টিফাই করলাম। এখন এই E এবং E0 এই দুইটার মধ্যে রিলেটিভিস্টিক্স একটা রিলেশন আছে, সেটা কি E is equals to E0, যখন থেমে থাকবে তখন তার যে এনার্জি ডিভাইডেড বাই √1 মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার, এই যে একটা রিলেশন আছে। তো রেস্টে থাকা অবস্থায় ইলেকট্রনের এনার্জিটাকে মূলত আমরা রেস্ট এনার্জি বলি, এবং এটাকে ইলেকট্রনের মাস ইনটু সি স্কয়ার এর মাধ্যমে আমরা ক্যালকুলেট করতে পারি। আর ইটা কি, এটা হচ্ছে রিলেটিভিস্টিক্স এনার্জি, তার মানে মুভিং এ যখন ছিল, অন্য ফ্রেমে বা ফ্রেম যদি কম্পেয়ার করি ডিফারেন্ট ফ্রেমে মুভিং এ যদি থাকে তাহলে সেই এনার্জিটা মূলত রিলেটিভিস্টিক্স এনার্জি। এখন বুঝতে পেরেছো যে কাকে আমরা আসলে রেস্ট এনার্জি বলি? তাহলে টোটাল এনার্জির ক্ষেত্রে স্যার আমরা পটেনশিয়াল এনার্জি নাই, তার মানে ইলেকট্রনের ক্ষেত্রে না, ইলেকট্রনের ক্ষেত্রে রাইট, ইলেকট্রনের ক্ষেত্রে কোনো পোটেনশিয়াল এনার্জি বলি না, এটা পোটেনশিয়াল এনার্জির মতোই কাজ করে, বাট আমরা সেটাকে বলি রেস্ট এনার্জি। যেমন আমরা ক্লাসিক্যাল ফিজিক্সে বা ফিজিক্স 1-2 তে যদি আমরা বলতাম এনার্জি চিন্তা করতাম ক্লাসিক্যালি, তখন সেটাকে আমরা বলতাম পোটেনশিয়াল এনার্জি, বাট ইলেকট্রনের ক্ষেত্রে বেসিক্যালি সেটা পোটেনশিয়াল এনার্জি না, সেটা হচ্ছে রেস্ট এনার্জি। বুঝতে পেরেছো? Yes, sir. প্রিভিয়াস ক্লাসে দেখাইছি। হ্যাঁ, ওকে। তাহলে দেখো এখানে একটা প্রবলেম আছে, সিম্পল একটা প্রবলেম, এক্সাম্পল 3.1, এই প্রবলেমটা আমরা সলভ করে ফেলি। খুবই সহজ একটা প্রবলেম, যে 46 গ্রাম গলফ বল এর ভেলোসিটি 30 মিটার পার সেকেন্ড, এটার জন্য ডি ব্রগলি ওয়েভলেন্থ কত হবে? যেহেতু স্পিড খুবই কম এখানে রিলেটিভিস্টিক্স ফ্যাক্টটা আসবে না, এবং আমরা সিম্পল ইকুয়েশনের মাধ্যমে বের করতে পারবো। স্পিড যদি রিলেটিভিস্টিক্স স্পিড হতো তাহলে আবার রিলেটিভিস্টিক্স ইকুয়েশন নিতে হতো, স্পিড কম হওয়ার কারণে নর্মাল ইকুয়েশন ল্যামডা ইজ ইকুয়ালস টু h ডিভাইডেড বাই m ভাই এম বাই মিউ স্যার ওটা না স্যার? mv। এটা মিউ না, এটা কি, এটা সরাসরি ভেলোসিটি, এটা কিন্তু ফ্রিকোয়েন্সি না, ফ্রিকোয়েন্সি আর ভেলোসিটি মিলিয়ে ফেলো না, এটা হচ্ছে h ডিভাইডেড বাই mv, প্লাঙ্কস কনস্ট্যান্ট ডিভাইডেড বাই মাস ইনটু ভেলোসিটি। তাহলে প্লাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু আমরা বসিয়ে দেই 6.626 ইনটু 10 ইনভার্স 34, 10 ইনভার্স 10 to the power minus 34 divided by electron mass of the electron 9.1 into 10 inverse 31, 10 to the power minus 31 into এর স্পিড তো আমাদের দিয়েই দিয়েছে। ও দেখো এটা আমি ইলেকট্রনের বের করা শুরু করেছি, আসলে তো ইলেকট্রনের জন্য এখানে বের করব না, এখানে কার ম্যাস হবে বলো তো? এতে কার জন্য বের করতে বলেছে? গলফ বলের, এটা 46 গ্রাম, 46, তাহলে এখানে 46, এটাকে কেজিতে কনভার্ট করব, 46 ইনটু 10 ইনভার্স 3, 10 to the power minus 3 ইনটু তার স্পিড হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। তো এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে দেখো কত আসে ভ্যালু। ক্যালকুলেট করে ফেলো। স্যার আমার আসছে হলো স্যার 4.8 into 10 to the power minus 34। 4.8 into 10 to the power minus 34 এত মিটার। আর এখন ইলেকট্রনের জন্য ক্যালকুলেট করো।
9.1 into 10 power minus 31 multiply স্যার 2.4 to 10 to the power minus 5 10 to the power 7 2.4 so 2.4 into 10 to the power minus 7.227 sir 10 to the power minus 11 7.27 7.27 into 10 to the power 10 to the power minus 11 11 মিটার। ঠিক আছে, তাহলে দেখো এই যে গলফ বলের ওয়েভলেন্থটা কত ছোট, দেখছো কত ছোট একটা ভ্যালু, কি মেজার করা যায়? 10 to the minus 34 মানে ন্যানো পিকো ফেমটো তার লেভেলেও নাই। 15 পর্যন্ত -15 পর্যন্ত ফেমটো আমরা মাপতে পারি না, আমরা আসলে এখন পর্যন্ত ন্যানো পর্যন্তই মাপতে পারি। মেজার করা পসিবল কোন পর্যন্ত? ন্যানো পিকোও মাপতে পারি না। তো সেখানে কোথায় চলে গেছে -34, আর এটা দেখো মেজরের মধ্যে আছে 11, তাও এটা ওই ভ্যালু না, ন্যানোর মধ্যে চিন্তা করলে 727 ন্যানোমিটার মাপা যাবে। এটাকে কি বলতে পারি? এটা বেসিক্যালি কত হবে? 727 ন্যানোমিটার, এত ন্যানোমিটার। তো এটা মাপা যাবে যেহেতু ন্যানো স্কেলে আছে, কারণ কিন্তু ন্যানো স্কেলে আছে কত? 727 ন্যানোমিটার। সো এটা মেজার করা যাবে, মেজারেবল লিমিটের মধ্যে আছে। বাট গলফ বলেরটা এত ছোট যে আমরা আসলে বুঝতেও পারবো না, এটার মেজারমেন্টও করা পসিবল না। সেটা বুঝে গেল? আমরা কোনো জিনিস হিট করি আর এটা যদি স্যার ফ্রিকোয়েন্সি মানে ওয়েভলেন্থটা যদি স্যার দৃশ্যমান আলো ওয়েভলেন্থের কাছাকাছি চলে আসে তাহলে তো ওটা আমরা দেখতে পারবো, তাই না? ওইটা দেখতে পারবো, হ্যাঁ অবশ্যই। দৃশ্য আমাদের ভিজিবল লাইটের রেঞ্জের মধ্যে হলে আমরা ওইটা দেখতে পারবো। ওইটা থেকে দেখবো যে ওইটা থেকে লাইট বের হচ্ছে, সাদা দেখা যাবে বা সাদা বিচ্ছুরণ হবে, লাইট দেখতে পাবো। ওকে, ঠিক আছে, সবাই কি তাহলে বুঝতে পারলে ডি ব্রগলি ওয়েভটা? এই হচ্ছে আমাদের মূলত সিলেবাস। আমরা আজকে সিলেবাসটা শেষ করলাম, তোমরা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে ফেলো, প্লাস পাশাপাশি তোমাদের কুইজের জন্য প্রিপারেশন নাও। কুইজ 2 এর সিলেবাস হচ্ছে আপ টু ফটো ইলেকট্রিক ইফেক্ট, কম্পটন ইফেক্ট, ডি ব্রগলি ওয়েভ, এগুলো মিড টার্ম অ্যাসেসমেন্টে ইনক্লুডেড থাকবে। আর কুইজের সিলেবাস হচ্ছে আপ টু ফটো ইলেকট্রিক ইফেক্ট, ফটো ইলেকট্রিক ইফেক্ট পর্যন্ত তোমাদের কুইজের। তাহলে কি স্যার কুইজ 2 হচ্ছে স্যার আমাদের ব্ল্যাক বডি রেডিয়েশন তারপর ফটো ইলেকট্রিক ইফেক্ট, রাইট, ব্ল্যাক বডি রেডিয়েশন এন্ড ফটো ইলেকট্রিক ইফেক্টের উপরে। আর মিড টার্ম অ্যাসেসমেন্ট হবে পুরো রিলেটিভিটি থেকে শুরু করে ডি ব্রগলি ওয়েভ পর্যন্ত, ফ্রম রিলেটিভিটি টু ডি ব্রগলি ওয়েভ। ঠিক আছে, প্রিপারেশন নাও। আর প্রিপারেশন নেওয়ার মাঝখানে যদি কেউ কোথাও আটকা পড়ে যাও, কোনো কিছু বুঝতে না পারো, তো সাথে সাথে আমাকে মেসেজ দিবা, আমাকে নক করবা, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করবো। স্ক্রিন শেয়ার দিয়ে দেখায় বোঝানোর দরকার হলে সেভাবে স্ক্রিন শেয়ার দিয়ে বুঝিয়ে দিব। ওকে স্যার, হ্যাঁ বলো। স্যার অ্যাসাইনমেন্টটা আরেকবার একটু বলা যাবে? আই মিন অ্যাসাইনমেন্টটা হচ্ছে যে টপিকটা দেওয়া আছে ওইটা কিভাবে ওইটা সাজাবো, এটা আরেকবার একটু বললে ভালো হয়। অ্যাসাইনমেন্টে হ্যাঁ দেখো, অ্যাসাইনমেন্টে প্রথম তো ফ্রন্ট পেজ থাকবে। ফ্রন্ট পেজের মধ্যে তোমার প্রথমে হচ্ছে ইউনিভার্সিটির নাম থাকবে, লোগো থাকবে, দেন হচ্ছে অ্যাসাইনমেন্ট অন, তোমার টপিকটা লিখবা। যারা প্রথম গ্রুপ 1 তারা লিখবা হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। দেন তোমার হচ্ছে সাবমিটেড বাই হচ্ছে স্টুডেন্ট, তুমি তোমার নেম, তোমার আইডি, তোমার সেকশন, তোমার গ্রুপ এবং তোমার ডিপার্টমেন্ট, এভাবে করে তোমার ইনফরমেশনগুলো দিবা। দেওয়ার পরে সাবমিটেড টু, জাস্ট আমার নাম দিলেই হবে, বা ডেজিগনেশনটাও সাথে দিতে পারো, নামের সাথে সাথে ডেজিগনেশনটাও দিতে পারো যদি ম্যাক্সিমাম দিতে চাও এতটুকু। তারপরে হচ্ছে তোমার ডেট অফ সাবমিশন, একদম লাস্টে মাঝামাঝি থাকবে ডেট অফ সাবমিশনের ডেট। এই হচ্ছে ফ্রন্ট পেজ। তারপরে ভিতরের পেজে যেয়ে তুমি তোমার টপিক স্টার্ট করবা সুন্দর মতো। এখান থেকে তুমি তোমার ক্রিয়েটিভিটি শো করবা যে প্রথমে কি করবা। ফার্স্টে যে টপিকটা সেটা তুমি একটা ইন্ট্রোডাকশন দিতে পারো 3-4 লাইনের মধ্যে। তারপরে ওই টপিকের গ্রাজুয়ালি ডিটেলসে যেতে পারো, এক একটা পয়েন্ট দিয়ে দিয়ে তার ডিটেলস লিখতে পারো। যেমন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি নিয়ে বললে ফার্স্টে তুমি ইন্ট্রোডাকশন দিলে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অ্যাকচুয়ালি কি। তারপরে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির প্রথম ঘটনাটা এক্সপ্লেইন করলে, লাইক তোমার লেন্থ কন্ট্রাকশন, অথবা তুমি ফার্স্টে টাইম ডাইলেশন, যে কোনো একটা তুমি এক্সপ্লেইন করলে, তার ইকুয়েশন দিলে, তার এক্সাম্পল দিলে, বা তুমি তোমার মতো করে সাজাবা। এখানে হচ্ছে কোনো ইনস্ট্রাকশন নাই, তোমার ক্রিয়েটিভিটি বা তুমি কিভাবে সুন্দর করে সিকোয়েন্সিয়ালি
কোহেরেন্স করে সুন্দরভাবে কোহেরেন্স মানে কি সুন্দরভাবে সাজানো, কোহেরেন্স থাকতে হবে যে কোন টপিকের পরে কোনটা আসছে সেটার মধ্যে সামঞ্জস্যতা আছে কিনা, বা সমতা বিধান করা আছে কিনা, বা তুমি একটা ডায়াগ্রাম নিয়েছো সেই ডায়াগ্রামের সাইজটা লিখার ফন্টের সাথে বা লিখার সাথে সুন্দরভাবে ম্যাচিং হয়েছে কিনা, অ্যাডজাস্টেবল হয়েছে কিনা, এই সব বিষয়গুলো দেখেই মূলত মার্কিং করব। ভিতরের বিষয়টা হচ্ছে তোমার পার্সোনাল ক্রিয়েটিভিটি, এবং সেটা তুমি করে দিবা, আমি সেটা দেখে জাস্টিফাই করে তোমাকে মার্কিং করব। বাট জেনারেল যে ইনস্ট্রাকশন সেটা হচ্ছে এটা। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার, আমরা তো এটা টাইপিং দিব নাকি হ্যান্ডরাইটিং দিব? অ্যাজ ইউর উইশ, তবে আমি হ্যান্ডরাইটিং বেশি প্রিফার করি, কারণ হ্যান্ডরাইটিং করে লিখলে তোমরা লেখাগুলো সুন্দর করে সাজাইতে পারবা। টাইপিং করলে আসলে অনেকে টাইপিংয়ে এক্সপার্ট না, অনেক ভুল টুল করো, অনেক কিছু কপি করো, সেগুলা ওই লেখার সাথে অ্যাডজাস্ট করে না, দেখে একটা মানে হয়ে যায়, মানে সুন্দর হয় না, সামঞ্জস্য থাকে না। যদি সামঞ্জস্য করে কেউ এক্সপার্ট থাকো, টাইপ ওয়ার্ডে সুন্দর করে টাইপ করে অ্যালাইনমেন্ট, জাস্টিফাই, ফন্ট সাইজ সবকিছু যদি এক্সপার্ট থাকো, তাহলে তোমরা সেইভাবে দিতে পারো। দেওয়ার বাদ মানে দেওয়া যাবে না এরকম কোনো বিষয় না, দিতে পারো, তবে হাতে লিখে দেওয়াটা আমি বেশি প্রিফার করি। স্যার তাহলে কি স্যার গ্রুপ ওয়াইজ অ্যাসাইনমেন্ট কি স্যার সবার সেমই হবে? গ্রুপ ওয়াইজ অ্যাসাইনমেন্ট সবার সেম হবে না। গ্রুপে তোমাদের তোমাদের গ্রুপে কতজন আছো? 5 জন অথবা 6 জন। তো 5 জনের টপিক সেম। প্রথম গ্রুপ 1 তোমাদের মেম্বার আছে 5 জন মেম্বার, তোমাদের সবার টপিক সেম থাকবে। তুমি তোমারটা তোমার মতো করে করবা। তোমারটার সাথে অন্য কারোটা যদি ম্যাচ করে যায়, কোনো অংশ ম্যাচ করে, বা মনে করো যে হুবহু লেখা ম্যাচ করে, আমরা তো দেখলেই বুঝতে পারবো যে কপি করেছে কি করে নাই। তোমরা বলতে পারো স্যার আমরা তো একই বই থেকেই লিখবো, আমরা তো একই নেট থেকে ইনফরমেশন নিব, আমরা তো একই ডায়াগ্রাম নিব, তাহলে তো কিছু মিলতেই পারে। হ্যাঁ মিলবে, বাট আমি মানে হুবহু কপি না, যেটা আমি দেখে যদি আমার কাছে মনে হয় যে একদম দুইটাই কপি করছে, তো দুইজনের মার্কই 0 হবে। মানে যারটা কপি করেছে এবং যে কপি করেছে দুইজনের মার্কই 0 হবে। একই জিনিস তুমি দুইভাবে লিখলে, মানে দুইজনে যদি লেখো, দুইজন পার্সন একই জিনিস যদি লেখো, দুই রকম মাস্ট হবে, কারণ তুমি তোমার মতো করে লিখবা, ও ওর মতো করে লিখবে, সো দুইজনেরটা ডিফারেন্ট হবে। এই কথা বলার উদ্দেশ্য এটা যে কেউ কারোটা দেখে কপি করবে না। যদিও গ্রুপের টপিক সেম, কিন্তু কোনো গ্রুপ মেম্বার অন্য কোনো কারোটা থেকে কপি করতে পারবা না। ক্লিয়ার? ইন্ডিভিজুয়ালি সবাইকে তোমারটা তোমার করে দিতে হবে, এবং তোমারটা তোমার মতো ইউনিক থাকবে। তুমি করেছো, এটা তোমার ইউনিকনেস থাকবে যে হ্যাঁ এটা তোমার। বা গ্রুপের আর বাকি 4 জন মেম্বার, তারাও সে তারটা মতো করবে, তোমারটা সে দেখবেও না, তুমি তাকে কাউকে দেখাবাও না। যদি কাউকে তোমার অ্যাসাইনমেন্ট দেখাও, তাহলে লস হবে তোমার, কারণ তোমারটার সাথে কারোটা মিলে গেলে তোমার মার্কসটা 0 হবে। তুমি কষ্ট করে করেও 0 পাবা, কারণ তুমি দেখিয়েছো। এটাই তোমার হচ্ছে এখানে এইটার জন্য তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে, যেহেতু তুমি দেখিয়েছো। তো কারো অ্যাসাইনমেন্ট কাউকে দেখাবা না, শুধু আপলোড করে দিবা, ওটা আমি দেখতে পারবো এবং আমি জাজ করব, আমি মার্কিং করব। তোমার যদি জানার থাকে যে স্যার আমি এখানে কোনটায় মার্কস কেটেছেন, বা আমি কেন এত পেলাম, বা আমি আরো পেলাম না কেন, তখন আমি তোমাকে বুঝাই দিব যে দেখো এই 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 হচ্ছে তোমার ফল্টগুলো ছিল, এই কারণে তোমার এই মার্কসটা কাটা হয়েছে। ক্লিয়ার? গৌরব দেব, কি বুঝতে পেরেছো বিষয়টা? জি স্যার বুঝতে পারছি। ওকে, আর কারো কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে পারো। কারো কোশ্চেন না থাকলে তাহলে তোমরা লিভ নিবা এবং ভালো করে প্রিপারেশন নাও। আজকে অ্যাটেন্ডেন্স আমি টিম থেকে নিয়ে নিব। রেকর্ডিং অফ করে দিলাম।